বর্তমানে বাংলাদেশে চলমান মেগা প্রজেক্টের প্রায় সবই হচ্ছে ফরেন কান্ট্রি কর্তৃক পরিচালিত। মানে বাংলাদেশে যে বিলিয়ন ডলার যে মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো সম্পূর্ণ বাইরের দেশ কর্তৃক নিয়ন্ত্রিত, এবং আমাদের দেশের যে কারেন্সি বা আমাদের দেশের যে টাকা সম্পূর্ণ চলে যাচ্ছে বাইরের দেশে। চীন, জাপান, জার্মানি, রাশিয়ার মতো দেশগুলো যে কোম্পানিগুলো পরিচালিত করে বাংলাদেশের মেগা প্রজেক্ট, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো যে প্রকল্পগুলো চলছে সবগুলো হচ্ছে ফরেন কান্ট্রি কর্তৃক পরিচালিত। বাংলাদেশ থেকে যে হিউজ অ্যামাউন্টের মানে প্রতি বছরই বা প্রতিটা মেগা প্রজেক্ট থেকে যে সরে চলে যাচ্ছে, এটা এক নাম্বার কারণ হচ্ছে বাংলাদেশের যে ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারগুলো আছে তাদের অদক্ষতা। তারা দক্ষ প্রশিক্ষক না, বা পর্যাপ্ত পরিমাণে তারা জানে বা বোঝে না যারা বর্তমান দেশে কাজ করছে। বাংলাদেশের রুয়েট, বুয়েট, চুয়েট বা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোতে যারা পড়াশোনা করছে ঠিক তাদের মতো ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশের এই মেগা প্রজেক্টগুলো। তারাও বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে। তারা যে কাজটা করছে তাদের ধারে কাছে কিন্তু বাংলাদেশে যে ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারগুলো আছে তারা কিন্তু নাই, যার ফলে বাংলাদেশের সবগুলো প্রজেক্ট চলে যাচ্ছে ফরেন কান্ট্রির হাতে। কিন্তু দেখুন, অপরপক্ষে ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে একটা ক্যাচাল বাঁধাইছে, যেন তাদেরকে দশম গ্রেডে উন্মুক্ত করে নিয়োগ দেওয়া হয়। কারণ তাদের যে গ্রেড আছে নবম গ্রেড থেকে নেমে এসে দশম গ্রেডে আসবে, যাতে কম প্রতিযোগিতায় সরকারি আমলা হওয়া যায় বা সরকারি চাকরি ইজিলি নেওয়া যায়। এটা সম্পূর্ণ অসংযুক্তিপূর্ণ, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে ডিগ্রিটা আছে সেটা কোনো কোটা না। তারা যে কোটা বলে চালাচ্ছে সেটা কোনোভাবেই কোটা না। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক শিক্ষার্থীরা কেন রাস্তায় বিভিন্ন জনদুর্ভোগ সহ তাদের আন্দোলন করছে। তাদের যে 6 দফা, সেই 6 দফা বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাবো কেন পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের আন্দোলন যৌক্তিক কি অযৌক্তিক আপনি নিজেই বুঝতে পারবেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে যে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের যে ক্যাচালটা আছে সেটা নিয়ে আমি বিশ্লেষণ করব, এবং এটার পিছনে যে কারণ আছে সেটার সমাধান সহ সবগুলো আপনাদের সাথে আমি ডিসকাস করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সবার প্রথমে আসি যে পলিটেকনিকে ডিপ্লোমা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারগুলো আছে তাদের যে উপসহকারী পদ, এই উপসহকারী প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটা নিয়ে এদের কাজটা কি সেটা নিয়ে আমি আলোচনা করছি। ইঞ্জিনিয়ার, বিশেষ করে ডিগ্রি ইঞ্জিনিয়ার যাদেরকে সহকারী প্রকৌশলী বলা হয়ে থাকে, এই সহকারী প্রকৌশলীদের কাজ হচ্ছে উপরস্থ যে কাজগুলো বা তাদের উপরে যে পেপার ওয়ার্কগুলো আছে, কাজ বুঝে নেওয়া, বিভিন্ন প্রকল্প সরকার কর্তৃক যেগুলো বাজেট আকারে আসে সেগুলোকে বুঝে নেওয়া এবং শ্রমিকদেরকে দিয়ে বাস্তবায়িত করা। কিন্তু মাঠে গিয়ে শ্রমিকদেরকে দিয়ে বাস্তবায়িত করতে গিয়ে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের বেশি প্রয়োজন হচ্ছিল, মান সম্মান চলে যাচ্ছিল, তাদের কাজ বেশি হয়ে যাচ্ছিল, কাজগুলো পর্যাপ্ত সময় হচ্ছিল না। এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল। যে কোনো প্রজেক্টে বাস্তবায়িত করতে গিয়ে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের দ্বারা সবকিছু সঠিকভাবে হচ্ছিল না, যার ফলে ডিগ্রি ইঞ্জিনিয়ার এবং শ্রমিক পর্যায়ে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তাদের মাঝামাঝি কিছু কর্মীর প্রয়োজন হয় বা কিছু লোকবলের প্রয়োজন হয়, যারা সব কিছুই বুঝবে, ইঞ্জিনিয়ারিং সকল প্রকার ড্রয়িং বুঝবে, কাজ বুঝে নিতে বুঝবে, শ্রমিকদেরকে পরিচালিত করতে বুঝবে, কাজের তদারকি, সাইটে মালামাল আসলে সেগুলোকে বুঝে নেওয়া বা এই ধরনের যা কিছু আছে সবগুলোই কিন্তু বুঝবে। কিন্তু তারা ডিগ্রি ইঞ্জিনিয়ারদের অধীনে থেকেই কাজ করবে। একজন ডিগ্রি ইঞ্জিনিয়ারের অধীনে 2জন 3জন এই ধরনের কর্মী থাকবে। সোজা কথা, শ্রমিক পর্যায় এবং সহকারী প্রকৌশলী পর্যায়ে সমন্বয় করার জন্য যে কাজগুলো আছে সরকার কর্তৃক বা প্রাইভেট সেক্টরে সবগুলো কাজকে বাস্তবায়িত করার জন্য এক ধরনের লোকবল প্রয়োজনে, সেগুলো হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এই উপসহকারী প্রকৌশলী ডিগ্রি ইঞ্জিনিয়ারদের নিচে থাকবে, কিন্তু শ্রমিক পর্যায়ে যারা আছে তাদের থেকে উপরে থাকবে। তার মানে তাদের শিক্ষা ব্যবস্থাটা এরকমভাবে গড়ে তোলা লাগবে যাতে করে উভয়ের সাথে সমন্বয় করে কাজ করতে পারে, যার জন্যই সৃষ্টি হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যেটা এসএসসি পাশের পর শুধুমাত্র বর্তমানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলেই আপনি ভর্তি হতে পারবেন। এই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলন হয়। যদি এই শিক্ষা ব্যবস্থা আজকে না, অনেক আগের থেকে প্রচলিত আছে। বাংলাদেশে 1864 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা পূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই ছিল, বর্তমানে সেটা বুয়েট নামে নামকরণ করা হয়েছে। 2002 সালের পূর্বে 3 বছর মেয়াদি ছিল এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এবং সেটা ছিল সম্পূর্ণ ইংলিশ ভার্সনে। বর্তমানে যেটা ভারতের বিটেক বা ভারতেই সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু প্রচলিত আছে। এই 3 বছর মেয়াদিকে 4 বছর মেয়াদি করা হয় এবং বাংলা ভার্সন করা হয়, বর্তমানে সেটাই প্রচলিত আছে। তাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বইগুলো দেখবেন সবগুলো নামকরণ সহ অধ্যায়ভিত্তিক যা কিছু আছে সবগুলো ইংলিশে নামকরণ, কিন্তু পড়ানোটা হয় মূলত বাংলায়।
এটা হচ্ছে এসএই বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাজ উপসহকারী প্রকৌশলী হিসেবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে ডিগ্রিটা সেটা স্পেশালি ডিজাইন করে দেওয়া হয়, কেউ চাইলেই সেটা জোর করে নিতে পারবে না, তাদেরকে বাস্তবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা সেটা কাজও বাস্তবে প্রয়োগ করতে পারে, সেইভাবে তাদেরকে শেখানো হয়। তাদের ডিগ্রিটা বা তাদেরকে যে সনদটা দেওয়া হয় সেটা স্পেশালি ডিজাইন করা। ঠিক একইভাবে তারা যে চাকরিটা করছে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরই কেবল এটা প্রযোজ্য, অন্য যে কোনো সেক্টরে কিন্তু এটা প্রযোজ্য নয়। উপসহকারী যেমন সাব ইন্সপেক্টর পুলিশের ক্ষেত্রে, সহকারী শিক্ষক বা প্রাইমারিতে যে নিয়োগগুলো আছে বা বিসিএস আছে, বিভিন্ন জায়গায় কিন্তু আছে, বিসিএস নন ক্যাডারে কিন্তু 10ম গ্রেড আছে, সেগুলোতে কিন্তু চাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেতে পারবে না। শুধুমাত্র উপসহকারী প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই তারা শুধু অ্যাপ্লাই করতে পারবে বা তারা এই জায়গায় কিন্তু চাকরিটা করতে পারবে, এর বাইরে কিন্তু কোথাও গিয়ে করতে পারবে না। এটা সোজা কথা বলা আছে। এখন আসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ক্যাসালটা কেন। ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা তাদের ইঞ্জিনিয়ারিং বা তাদের যে গ্র্যাজুয়েশন আছে সেটা শেষ করার পরে এসে চাকরির বাজারটা খুব একটা বেশি পাচ্ছে না, কিন্তু 10ম গ্রেডের চাকরি অনেক বেশি ডিগ্রি ইঞ্জিনিয়ারদের তুলনায়। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগটা অনেকাংশে বেশি এবং সহজেই কিন্তু তারা পেতে পারে। এটার জন্য মূলত তারা এই ক্যাসালটা লাগাইছে। শুধুমাত্র আজকে না, অনেক দিন আগে থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে উপসহকারী 10ম গ্রেড পদটা নন ক্যাডার যেটা আছে সেটার জন্য সবার জন্য উন্মুক্ত হয়। কেন, এটা কিভাবে সম্ভব? তাদেরকে যেটা দেওয়া হয়েছে স্পেশালি ডিজাইন করে, সেখানে তুমি কেন যাবা? কখনো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিসিএস দিতে চায় না, কখনো এমবিবিএস ডাক্তাররা দেখবেন না নার্সিংয়ে নিয়োগ নিতে চাচ্ছে, এটা করতে চাচ্ছে না। এটা ম্যাচুরিটির একটা ডিফাইন করে। প্রতি বছর নার্সের যে নিয়োগটা আছে সেটা 2000 থেকে 2500 হয়ে থাকে। কখনো কি কোনো ডাক্তার যারা প্রতি বছর 100-200 করে নিয়োগ পাচ্ছে, তারা কি কখনো বলছে যে আমাদেরকে নার্সিংয়ে নিয়োগ দিয়ে দাও? এরকম কথা বলছে? এটা হচ্ছে ম্যাচুরিটি ডিফাইন করে। এই যে রুয়েট বুয়েট সুয়েট থেকে পাস করে এসে তারা চাচ্ছে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে নিয়োগ নিতে, মানে 9ম গ্রেডে তাদের যে নিয়োগ ডিগ্রি ইঞ্জিনিয়ার বা গ্র্যাজুয়েশন করার পর সেটা না নিয়ে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে লাগবে। ঠিক এই সময়ে অন্যান্য বহির্বিশ্বের যে ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ইঞ্জিনিয়ারগুলো আছে, তারা নাসা, ফেসবুক, গুগলে প্রতিযোগিতার জন্য লাফাচ্ছে বা তাদের জন্য প্রতিযোগিতার মাঠ অন্যত্র বা উপর লেভেলে, কিন্তু তারা নিচে চলে আসে। কারণ সরকারি আমলা হতে হবে, যে কোনোভাবেই সরকারি আমলা হতে পারলে দেশের যে কোনো প্রজেক্ট থেকে নিজের ইচ্ছা মতো টাকা ইনকাম করা যায়। এই ধরনের আরও অনেক কিছু আছে যেটা আমি বলতে চাচ্ছি না। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন চলাকালীন যেই মোড়টা ঘোরানোর চেষ্টা করছে, কারা করছে সেটা আমি একটু পরেই বলছি, কিন্তু তার আগে বুঝে নিন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কখনোই ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সাথে প্রতিযোগিতায় যাওয়ার জন্য কোনো অনৈতিক প্রচলন কিছুই করছে না। উদাহরণস্বরূপ প্রাইমারি নিয়োগ কখনোই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পায় না। প্রাইমারিতে প্রতি বছর লাখ লাখ নিয়োগ হয়ে যাচ্ছে, কেউ চাচ্ছে প্রাইমারি শিক্ষক, সহকারী শিক্ষক যেগুলো আছে সরকারি কলেজ, সরকারি স্কুল বা কলেজে, তারা কখনোই চায় না, বিসিএস দিতে চায় না। তারা তাদেরটা নিয়েই খুশি, তাদেরটাকে টিকিয়ে রাখার জন্য তাদের অস্তিত্বের লড়াই তারা মাঠে নেমেছে বা জনদুর্ভোগ সৃষ্টির মতো কাজ করছে। এখন আসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক শিক্ষার্থীদের দ্বারা যে প্রচলিত বা 6 দফা দাবি তারা প্রচলন করেছে বা 6 দফা দাবি নিয়ে তারা যে আন্দোলন করেছে সেটা একটু বিশ্লেষণ করার। 1 নম্বর হচ্ছে পলিটেকনিকে বিভিন্ন ধরনের শিক্ষক থাকে, যাদেরকে বলা হয় ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর এবং ভাইস প্রিন্সিপাল সহ বিভিন্ন পদ কিন্তু তাদের আছে। এই জুনিয়র ইনস্ট্রাক্টর নামক যে পদটা আছে সেই পদটা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই নিয়োগটা নিতে পারে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই মূলত এটাতে পদ পেয়ে থাকে। কিন্তু ক্রাফট ইনস্ট্রাক্টর নামক আরও একটা পদ আছে বর্তমানে, যেটা ল্যাবের কাজ। তাদের কাজ হচ্ছে যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ করা, যন্ত্রাংশ দেখা, যন্ত্রাংশ দেখাশোনা করা, সেগুলো পরিচালিত করা, প্র্যাকটিক্যাল কাজকে পরিচালনা করা, সেটাই হচ্ছে মূলত ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ক্রাফট ইনস্ট্রাক্টরের কাজ। এই ক্রাফট ইনস্ট্রাক্টররা চাচ্ছে 10ম গ্রেডে নিয়োগ নিতে। মনে করুন আপনার বাড়িতে একজন কর্মীকে নিয়োগ দিলেন চুক্তিবদ্ধভাবে, একেবারে স্ট্যাম্পে লিখে যে তোমাকে আমি প্রতিদিন 100 টাকা করে রোজগার দেবো বা প্রতিদিনের মজুরি হবে তোমার 100 টাকা। এটা কিন্তু বাড়বে না, কখনোই বাড়বে না। তুমি যতদিন কাজ করবা ততদিন 100 টাকা করে মজুরি নিতে হবে, বাকি সুবিধাগুলো তুমি পাবে, অন্যান্য কর্মীদের মতো সুযোগ সুবিধাগুলো পাবে। কিন্তু কিছুদিন যাওয়ার পর আপনি আইনি সহায়তা নিচ্ছেন, আপনি আইনকে জানাচ্ছেন যে আমি কাজ করছি অন্যান্য মানুষের মতো, আমি পরিশ্রম করছি, এই করছি সেই করছি, আমার আরও টাকার প্রয়োজন বা আমাকে বেতন বাড়াই দিতে হবে, আমাকে আরও গ্রেড বাড়াই দিতে হবে, আমাকে পদোন্নতি দিতে হবে, এই ধরনের কথা বলছেন। অথচ চুক্তিবদ্ধভাবে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণ অনৈতিক এবং অযৌক্তিকভাবে এটা করা হচ্ছে। সরকারি সার্ভিসে থেকে সরকারি রুলসকে একেবারেই অমান্য করে
ক্রাফট ইনস্ট্রাক্টর নামক যে পদটা ছিল বা ক্রাফট ইনস্ট্রাক্টর যারা কর্মী আছে বর্তমানে কর্মচারীগুলো তারা জুনিয়র ইনস্ট্রাক্টরে প্রমোশন চাচ্ছে, মানে তারা হচ্ছে কর্মচারী, তারা এখন শিক্ষক হতে চাচ্ছে। এটার জন্য পূর্বে অনেকবার হাইকোর্টে রায় পিটিশন করে, কিন্তু হাইকোর্টে পিটিশন দেওয়া সত্ত্বেও হাইকোর্ট তাদের রিট খারিজ করে দেয়। রিট খারিজ করার পরে সর্বশেষ তারা একটা রিট দায়ের করেছে। আমি বুঝি না সরকারি সার্ভিসে থেকে সরকারি রুলস অমান্য করে কিভাবে তারা এইভাবে টিকে থাকে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা সরকারি রুলসে থেকে কিভাবে এই আইন অমান্য করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল একটা ব্লক পোস্টে। সর্বশেষ তাদের 2021 সালে নিয়োগ দেওয়া হয় এবং তার আগে যে নিয়োগগুলো হচ্ছে সবগুলোই পদ হচ্ছে ব্লক, তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে 17তম গ্রেডে। কিন্তু 2021 সালে এক ধরনের কারচুপি নিয়োগের মাধ্যমে রাত 10টা পর্যন্ত ভাইবা নিয়ে একেবারে গ্রুপ ওয়াইজ এবং রাত 3টায় রেজাল্ট দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগটা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর। এই ক্রাফট ইনস্ট্রাক্টররা এখন অবৈধভাবে সেই ধরনের প্রমোশন চায়। তারা হাইকোর্টে একটা রিট পিটিশন করে এবং সেই রিট অনুসারে তাদেরকে 30% বা 50% একটা অ্যামাউন্ট তাদেরকে রায় নিয়ে আসে যে এখান থেকে তারা ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আছে তারা এখন চাইলে জুনিয়র ইনস্ট্রাক্টরে প্রমোশন নিতে পারবে বা প্রমোশন পাবে কোথায়। কিন্তু তাদের পদটা ছিল একেবারে ব্লক পোস্টে কখনো প্রমোশন হয় না। যতদিন আপনি ওখানে আসেন ঠিক ততদিন ওই গ্রেডেই আপনাকে থাকতে হবে। এই 30% প্রমোশন যেন কোনোভাবেই না পায় এবং ক্রাফট ইনস্ট্রাক্টর যে পদটা আছে বা ক্রাফট ইনস্ট্রাক্টর নামটা পরিবর্তন করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা এই ধরনের যেন রাখে। এক কথায় তাদের দেওয়া যে কোটা বা হাইকোর্টের যে রায় সেটা যেন সম্পূর্ণভাবে বাতিল করে। এটা হচ্ছে 1 নাম্বার তাদের দাবি। 2 নাম্বার হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য যে কোনো বয়সকে কিন্তু উন্মুক্ত করা হয়েছে। আপনি যে কোনো বয়সে চাইলে এসএসসি পাশের পর আপনি আবেদন করতে পারবেন বা পলিটেকনিকে ভর্তি হতে পারবেন। এই ভর্তির বয়সটা যেন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় এবং ভর্তির বয়সটা যেন নির্দিষ্ট করা হয়, এটা হচ্ছে তাদের দ্বিতীয় দাবি। 3 নাম্বার হচ্ছে যেহেতু তাদের পদ হচ্ছে 10ম গ্রেড, এই 10ম গ্রেডকে অমান্য করে অনেক প্রতিষ্ঠান, বাংলাদেশেরই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তার 10ম গ্রেডকে অমান্য করে তারা যেই পদটা বরাদ্দ পাচ্ছে বা পলিটেকনিক শিক্ষার্থীরা পাচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার পর 10ম গ্রেড, সেটাকে অমান্য করে 11, 13 বা 15 গ্রেডে অনেক জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি আইন অনুসারে এখন পর্যন্ত 10ম গ্রেডে ডিপ্লোমাদের নিয়োগ দিতে হবে, তো তা না করে অন্য গ্রেডে দিচ্ছে। যারা দিয়েছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, এটা হচ্ছে তাদের তৃতীয় দফা। 4 নম্বর হচ্ছে কারিগরি সেক্টর যেন কারিগরি পার্সন দ্বারাই পরিচালিত হয়। মনে করেন আমার একটা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ দ্বারা, সেই যন্ত্রাংশে যদি কেউ নাম না জানে, কখন কি প্রয়োজন হবে, কখন কোনটা আপগ্রেড করতে হবে, বাইরের দেশে কী চলছে, সেই অনুসারে আমাদেরকে শিক্ষা বা প্রশিক্ষণ দিতে হবে। সেগুলো যদি না জানে একজন মানুষ কখনোই কিন্তু সেটা পরিচালনা করতে পারবে না। আমার প্রতিষ্ঠানে কোন ধরনের পদ আছে, কোন ধরনের মানুষ লোকবল প্রয়োজন হবে কখন, এই জিনিসগুলো জানার জন্য ওই ধরনের লোকই কিন্তু লাগবে, এটা স্বাভাবিক। এই কারিগরি সেক্টর যেন কারিগরি পার্সন দ্বারা পরিচালিত হয়, তাদের জন্য কোনো প্রকার নন টেকনিক্যাল পার্সন যেন এই সেক্টরে, বিশেষ করে পরিচালক সচিব, উপসচিব, এই যে পদগুলো আছে এগুলো যেন কারিগরি পার্সনই নিয়োগ পায়, এটা হচ্ছে তাদের পরবর্তী দাবি। এরপর হচ্ছে স্বতন্ত্র মন্ত্রণালয়, মানে আমাদের যে কারিগরি শিক্ষা অধিদপ্তরটা আছে সেটা কয়েকটা ধাপে পরিচালিত হয়। 1 নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, এরপর হচ্ছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, এরপর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, মানে কয়েকটা ধাপে পার করে আসে এই কারিগরি শিক্ষা অধিদপ্তর। তারা চাচ্ছে কারিগরি শিক্ষা মন্ত্রণালয় নামে একটা স্বতন্ত্র মন্ত্রণালয়। কেন চাচ্ছে? মনে করেন আমার একটা দরখাস্ত আমি 3 জনের হাতে হ্যান্ডওভার করার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে দীর্ঘ একটা সময়। আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমার কী কী লাগবে, কখন কি প্রয়োজন, এই জিনিসটা যদি আমি দ্রুত না করতে পারি তাহলে কিন্তু কখনোই সব কিছু বাস্তবায়িত হবে না বা বাস্তবায়নের মুখ দেখবে না। যার জন্য এই কারিগরি শিক্ষা মন্ত্রণালয় নামে একটা স্বতন্ত্র মন্ত্রণালয় তারা চেয়ে আসছে দীর্ঘদিন যাবৎ, যেন তারা এই ধরনের মন্ত্রণালয় পায়। এটা হচ্ছে তাদের 5ম দাবি। 6ষ্ঠ এবং গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ। মনে করেন আপনি এইচএসসি পাস করার পর ইঞ্জিনিয়ারিং করবেন বা ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা ভাবনা করছেন। বাংলাদেশে মাত্র একটা বিশ্ববিদ্যালয় আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের মতো যেই ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে 120টা সিট আছে। পুরো বাংলাদেশের স্টুডেন্ট সেখানে কম্পিট করবে মাত্র 120টা সিটের বিপরীতে। আপনি চিন্তা করুন কি পরিমাণ অবহেলিত এবং কি পরিমাণ পিছনে পড়ে আছে এই পলিটেকনিক শিক্ষার্থী। বাংলাদেশে মাত্র
একটা বিশ্ববিদ্যালয় আছে যেটার নাম হচ্ছে ডুয়েট, গাজীপুরে অবস্থিত। সেখানেই শুধুমাত্র এবং একমাত্র তারা উচ্চশিক্ষার জন্য সুযোগ পেয়ে থাকে। দীর্ঘদিনের দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের তাদের জন্য উচ্চশিক্ষার একটা সুযোগ সুবিধা বৃদ্ধি করে। অনেকাংশে অনেক জায়গায় শীর্ষস্থানীয় কর্মীরা বা বাংলাদেশের শিক্ষা সচিব যেই হোক না কেন বিভিন্ন সময় কথা দিয়েছে, কিন্তু এ পর্যন্ত আলোর মুখ দেখেনি, যার ফলে তারা একটা দাবি উত্থাপিত করেছে যেন উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে বা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলন করে বাংলাদেশে, যার ফলে তারা যেন শিক্ষা বা উচ্চশিক্ষা দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে উঠতে পারে। এখন 6টি যে দাবি আপনাদেরকে আমি বললাম, এই দাবির ভিতরে কোনোটাই আমার কাছে মনে হয় না অযৌক্তিক, এবং আপনি নিজেও একটু যদি বিশ্লেষণ করেন কখনো এটা অযৌক্তিক হিসেবে বিবেচিত হবে না। এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য 2024 সালের সেপ্টেম্বর মাসে যখন 7 রাস্তা ব্লক করে ঢাকা পলিটেকনিক এবং রাজধানীস্থ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটগুলো বেসরকারি তাদেরকে কথা দেয় ডক্টর ফরিদউদ্দিন আহমেদ তৎকালীন শিক্ষা সচিব যে তাদের যে উত্থাপিত 6 দফা দাবি, এই 6 দফা দাবি ছিল তখন তাদেরকে বাস্তবায়িত করা হবে। কয়েকটা মাত্র বাস্তবায়িত হলেও বাকিগুলো আলোর মুখ দেখেনি, যার ফলে 2025 সালে এসে পুনরায় তারা বিভিন্ন জায়গায় রোড ব্লক, কাফনের কাপড় পরে লাল কাপড় বেঁধে দেয়, এই ধরনের কর্মসূচি তারা গ্রহণ করছে। এটা শুধুমাত্র একটাই কারণ, তারা বাস্তবায়িত হতে পারে এরকম কোনো কিছুই, দৃশ্যমান কিছুই দেখেনি। কাগজে কলমে কিছু হতে পারে এই ধরনের কোনো বাস্তবায়ন তারা দেখেনি কারিগরি শিক্ষার যে শিক্ষার্থীরা আছে, যার ফলে তাদেরকে এক প্রকার বাধ্য হয়ে মূলত রাস্তায় নেমে আসা লাগে। এই যৌক্তিক দাবি অনতিবিলম্বে মানার জন্য বাংলাদেশের শীর্ষস্থানে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমি অনুরোধ জানাবো। এখন আসি ডিগ্রি ইঞ্জিনিয়ারদের মাঝে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে ক্যাসাল বাঁধানো যে ইন্ধনটা কীভাবে আসছে। যে পলিটেকনিকে 2021 সালে পলিটেকনিক, মনোটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে ক্রাফট ইনস্ট্রাক্টরগুলো আছে 2021 সালে যারা নিয়োগ পেয়েছে, এই 2021 সালে নিয়োগটা রাত 11টা পর্যন্ত ভাইবা হয়, এবং ভাইবা হয় গোল টেবিলে বেশ কয়েকজন মিলে। সরকারি চাকরিতে এভাবে কখনো কোথাও ভাইবা হয়েছে কিনা আমার জানা নাই, যদি জেনে থাকেন তাহলে জানাবেন। 13তম গ্রেডে তারা জোরপূর্বক এক ধরনের রাত 3টায় রেজাল্ট বের করে 2021 সালে কোভিডের সময় যখন শিক্ষাও কি নাই, পলিটেকনিকে শিক্ষক শূন্য অবস্থায় আছে, তখন এই ক্রাফট ইনস্ট্রাক্টর দিয়ে করবে কি, সেই সময় এই ধরনের নিয়োগটা দেওয়া হয়। এবং এই নিয়োগের পরে বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন রুয়েট বা এই ধরনের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রযুক্তি বা পাবলিক বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী ইউনিভার্সিটি, এরকম জায়গা থেকে নিয়োগ পেয়ে আসে। কেমিস্ট্রি, ফিজিক্স এই জায়গাগুলোতে তারা নন টেকনিক্যাল পারসন চাচ্ছে টেকনিক্যালে প্রমোশন নিতে। তারা ওই পূর্বে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদের কিন্তু একটা শিকড় কিন্তু সেখানে আছে। আর 10ম গ্রেড উন্মুক্ত করার জন্য দীর্ঘদিনের আপ্রাণ প্রচেষ্টা বিভিন্ন জায়গা থেকে করে আসছে। এই দুইটা জিনিস এক জায়গায় হওয়াতেই, ইন্ধন দেওয়াতে মূলত শুরু হয়েছে বর্তমানে বাংলাদেশে এই ক্যাসালটা ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের মাঝে। কখনো এই ধরনের ক্যাসাল পূর্বে ছিল না, আগে সব কিছু স্বতন্ত্রভাবে চলছিল, কোনো ঝামেলায় চলছিল না। স্বার্থান্বেষী কিছু মহল এই কাজটা করেছে এবং সেটা পরিকল্পিতভাবে। আমি বলবো এই ধরনের কোনো ঝামেলা ডিগ্রি ইঞ্জিনিয়ারদের এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে ছিল না এবং আগামীতেও থাকবে না। প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ারদেরকে সম্মান করে এবং তারা নিজেরাও হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন ভার্সিটিতে সুযোগ নিয়ে থাকে। তারা ডুয়েটে চান্স পায় না, তারা বিভিন্ন সময় প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু তারা পড়াশোনা করছে। তো এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন আন্দোলন করছে, কেন তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। এখন পর্যন্ত কোনো বাস্তবায়নের মুখ না দেখায় মূলত এই ধরনের পথ তাদেরকে বেছে নেওয়া লাগছে। তো এই পর্যন্ত আসার পর নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকস। যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, নিচে কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবেন, এগুলোতে আমরা এই ধরনের ভিডিও দিয়ে থাকি। দেখাবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।